1999 সাল। বিল ক্লিন্টন তখন আমেরিকার প্রেসিডেন্ট। চলছিল কসমো যুদ্ধ। এই যুদ্ধে এক পক্ষ হলো যুগোস্লাভিয়া, যারা দখল করে রেখেছিল কসবো। আরেক পক্ষ হলো এথনিক আলবিয়ানদের তৈরি সেপারেশন মিলিশিয়া গ্রুপ কসবো লিবারেশন আর্মি বা KLA। এদের পক্ষে দাঁড়িয়েছিল ন্যাটো শুরু করে অপারেশন অ্যালাইড ফোর্স। আকাশে উড়তে শুরু করে আমেরিকান যুদ্ধ বিমান। উড়তে থাকে আমেরিকার গর্ভ F-117 নাইট হক, বিশ্বের প্রথম স্টেলথ যুদ্ধ বিমান। রাডারে প্রায় অদৃশ্য, তখন পর্যন্ত অপরাজেয়। ইতালি থেকে উড়ে এসে যুগোস্লাভিয়ার গভীরে গুরুত্বপূর্ণ টার্গেটে আঘাত আনতে শুরু করে এই F-117 স্টেলথ যুদ্ধ বিমান। গত শতাব্দীর 70-এর দশকে এই যুদ্ধ বিমানগুলো তৈরি হয়, তবে জনসম্মুখে প্রথম আত্মপ্রকাশ করা হয় 1988 সালে। রাডার ফাঁকি দিয়ে সোভিয়েত ইউনিয়নের ভিতরে হামলার জন্য তৈরি করা হয়েছিল এই বিমানগুলো। 64টি F-117 নাইট হক তৈরি করেছিল আমেরিকা। 1991 সালে ইরাকি আর্মির বিরুদ্ধে প্রথম গালফ যুদ্ধে আমেরিকান এয়ারফোর্স প্রায় 1500 টার্গেট ধ্বংস করেছিল এই F-117 স্টিলথ যুদ্ধ বিমান দিয়ে। কসবো যুদ্ধের আগ পর্যন্ত এই বিমানগুলো ছিল প্রায় অদৃশ্য। আজকের গল্প শুরু করব এই কাহিনী দিয়েই। সাধারণত F-117 নাইট হক বিমানটি একা ওড়ে না, তা সে যতই স্টিলথ হোক না কেন তার সাপোর্ট লাগে। যেমন ন্যাটোর ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের জন্য বিশেষায়িত বিমান EA-6B পাউলার তাকে সাপোর্ট দেয়। এই বিমানের কাজ হলো আকাশে ওড়ার সময় নিচের মাটিতে শত্রুপক্ষের রাডারের রেডিয়েশন ট্রেস করা। যেখান থেকে রাডার রেডিয়েশন আসতেছে সেখানে AGM-88 হার্প অর্থাৎ হাই স্পিড অ্যান্টি রেডিয়েশন মিসাইল মারা, যা দিয়ে শত্রুর রাডার ধ্বংস করা হয়, অর্থাৎ এটা রাডার কিলার। মাটিতে শত্রুপক্ষের অ্যান্টি এয়ারক্রাফট রাডার যত বেশি সময় অন থাকবে, এই রাডারের সিগন্যাল কোথায় থেকে আসতেছে সেটা আকাশে উড়তে থাকা EA-6B বিমানের পক্ষে ট্রেস করা তত বেশি সহজ হবে। এই বিষয়টি মাথায় রাখুন, খুব ইন্টারেস্টিং জিনিস। পরে আসতেছি এই বিষয়ে। 27 মার্চ 1999 রাত 4:15 একটি F-117 নাইট হক রাতের আকাশে বের হয়েছে যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে হাই ভ্যালু টার্গেটে বোমা ফেলতে। এই পার্টিকুলার বিমানটির ইউনিক কল সাইন ছিল বেঘা 31। পাইলট ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ডেল জেলকোভ। সেই রাতে আবহাওয়া খারাপ ছিল। F-117 নাইট হকের যে রেপুটেশন, কেউ ধারণাই করতে পারেনি যুগোস্লাভিয়ার কোনো রাডার এটাকে ধরতে পারবে। আর ধরতে পারলেও যুগোস্লাভিয়ার কোনো সারফেস টু এয়ার মিসাইল বা স্যাম সিস্টেম এটাকে ধ্বংস করতে পারবে বলে কেউ বিশ্বাসই করেনি। হয়তো এই কারণেই সেদিন রাতে কোনো EA-6B পাউলার বিমানের সাপোর্ট ছাড়াই F-117 বোম্বিং করতে বের হয়। সেদিন রাতে কোনো EA-6B পাউলার আকাশে ওড়েনি, আর এই ইনফরমেশনটি যুগোস্লাভিয়ার আর্মির কাছে চলে গিয়েছিল। সেই সাথে যুগোস্লাভিয়ার আর্মি আরেকটা জিনিস জানতো যে F-117 প্রতি রাতে সেম ফ্লাইট রুট অনুসরণ করে বোমা মারতে বের হয়। অর্থাৎ আমেরিকানদের এতটাই আত্মবিশ্বাস এই বিমানটির উপর, তারা ধরে নিয়েছিল কোনো এয়ার ডিফেন্স এটাকে আটকাতে পারবে না। এদিকে যুগোস্লাভিয়ার সেনাবাহিনীর 250তম এয়ার ডিফেন্স মিসাইল ব্রিগেডের কমান্ডার ছিলেন কর্নেল ডানি। তার ইউনিটের কাছে ছিল সোভিয়েত আমলের S-125 নেভা সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যা পুরনো কিন্তু মারাত্মক। এখন কর্নেল ডানি ছিলেন চৌকস, তিনি ন্যাটোর ফ্লাইট প্যাটার্ন অধ্যয়ন করতেন। যুগোস্লাভিয়ার কর্নেল ডানি জানতেন নাইট হক আজও একই রুট ব্যবহার করে আসবে, বোমা মারবে আর একই রুট ব্যবহার করে চলে যাবে। ডানি তার ইউনিটকে ট্রেইন আপ করেছিলেন মাত্র 90 মিনিটেই তাদের অ্যান্টি এয়ারক্রাফট ডিফেন্স সিস্টেমকে রিলোকেট করা, অর্থাৎ 90 মিনিটের মাথায় এক জায়গা থেকে গোটা স্যাম সিস্টেমকে সরিয়ে অন্য জায়গায় বসিয়ে চালু করে ফেলা। এই ধরনের কাজে সাধারণত সময় লাগে 150 মিনিটের মতো। এছাড়াও কর্নেল ডানির কাছে ছিল ডামি রাডার, অর্থাৎ রিয়েল রাডার এক জায়গায় বসিয়ে ভুয়া রাডার আশেপাশে বসিয়ে রাখতো, অর্থাৎ ভুয়া রাডার দিয়ে যেন শত্রু পক্ষকে বোকা বানানো যায়।
এখন কর্নেল দানি জানতেন তার S-125 স্যাম সিস্টেম রাডার মাত্র 17 সেকেন্ড তিনি সর্বোচ্চ অন রাখতে পারবেন। একটানা এর বেশি সময় অন রাখা ঠিক হবে না। কেন বুঝতে পারছেন তো? ন্যাটোর অ্যান্টি রেডিয়েশন মিসাইল এড়াতে। স্যাম সিস্টেম রাডার যত বেশি সময় তিনি অন রাখবেন, এই রাডারের সিগন্যাল কোথা থেকে আসতেছে সেটা ট্রেস ব্যাক করা ততটাই সহজ হবে ন্যাটোর জন্য। সেই রাতে ডানি যেহেতু জানতেন ন্যাটোর ES-6B পাউলার খারাপ আবহাওয়ার কারণে আকাশে উড়তে পারেনি, সেহেতু তিনি আরো বেশি সময় রাডার অন রাখার সাহস পেয়ে গিয়েছিলেন। এখন স্টিলথ এয়ারক্রাফট ডিজাইন করা হয় এমনভাবে হাই ফ্রিকোয়েন্সি এঙ্গেজমেন্ট রাডারে যেন সেগুলো ধরা না পড়ে। এখন ইন্টারেস্টিং বিষয় হলো পুরাতন লং ওয়েভ লেন্থ অ্যাকুইজিশন রাডারে মাঝে মধ্যে এটি ডিটেক্ট হয়ে যায়। তেমনি একটি পুরাতন রাডার সাথে রাখতেন কর্নেল দানি। এই পুরাতন রাডারটি ছিল P8 লং ওয়েভ রাডার। প্রায় 13 থেকে 14 কিলোমিটার দূরে বসে নাইট হকের প্রাথমিক অবস্থা ধরে ফেলে। একবার যখন ধরে ফেলে তখন S-125 স্যাম সিস্টেম হাই ফ্রিকোয়েন্সি রাডার অ্যাক্টিভেট করা হয়। ঠিক যখনই উড়তে থাকা বিমানটি বোমা ফেলার জন্য নিজের দরজা বা বোমা বে খোলে তখনই বিমানটির ক্রস সেকশন বেড়ে যায়, রাডারেও ডিটেকশন বেশি হয়। ব্যাস ঠিক সেই সময় টার্গেটের মিসাইল লক করা হয়। দানি হামলা চালায়। কর্নেল ডানির ছোড়া প্রথম মিসাইলটি মিস করে, কিন্তু দ্বিতীয় মিসাইলটি ঠিক বিমানের কাছাকাছি গিয়েই বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শক ওয়েভ নাইট হকে আঘাত হানে, বিমান নিয়ন্ত্রণ হারায়। বিমানের পাইলট জেলকোভ বিমান থেকে ইজেক্ট করে। জেলকোভ একটি কৃষি জমিতে অবতরণ করেন। তিনি একটি নর্দমার ভেতরে লুকান। সার্বিয়ান সেনাবাহিনী, পুলিশ, এমনকি আশেপাশের গ্রামবাসী তাদের খুঁজতে শুরু করে। প্রায় 8 ঘন্টা লুকিয়েছিলেন। এরপর আমেরিকান মিলিটারির কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ টিম এসে তাকে উদ্ধার করে। এদিকে F-11 সিরিজের সেই বিমানটি সার্বিয়ার একটি গ্রামে এসে মাটিতে আছড়ে পড়ে। তো এরকম ঘটনা ঘটলে আমেরিকানরা কি করে? যখন পাকিস্তানে ওসামা বিন লাদেনকে হত্যা করতে আমেরিকা অভিযান চালিয়েছিল, তখন লাদেনের বাড়ির প্রাচীরের উপর একটি হেলিকপ্টার ক্র্যাশ ল্যান্ডিং হয়। আমেরিকান স্পেশাল ফোর্স লাদেনকে হত্যা করে অন্য হেলিকপ্টারগুলোতে ফিরে আসার সময় ভেঙে পড়া হেলিকপ্টার এক্সপ্লোসিভ ভরে সেটিকে উড়িয়ে দেয়, যাতে এটার পার্টস গুলো নিয়ে কেউ গবেষণা করতে না পারে। একইভাবে এবার চিন্তা করুন যুগোস্লাভিয়ার মাটিতে 1999 সালের আমেরিকার গর্ভর স্টিলথ ফাইটার F-117 এর ধ্বংসাবশেষ পড়ে আছে। তাহলে এখন কি হওয়ার কথা? স্বাভাবিকভাবেই আমেরিকানরা ধ্বংসাবশেষের উপর মিসাইল মারবে অথবা বোম্বিং করে একদম পুরো নিশানা বিলীন করে দেবে। এমন অবস্থা করবে যাতে F-117 এর ধ্বংসাবশেষ নিয়ে গবেষণা করার সুযোগও কেউ যেন না পায়। কিন্তু সেই কাজটি তখন আমেরিকানরা করেনি। কেন করেনি সেটি নিয়ে পরবর্তীতে নানান ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয়। যেমন ন্যাটোর জেনারেল ব্রুস এ কার্লসন বলেছিলেন বিমানটি আসলে 1970 এর দশকে তৈরি। ততদিনে স্টিলথ টেকনোলজি অনেক বেশি আপডেট হয়ে গেছে। ইনফ্যাক্ট সেই কসপো যুদ্ধেই প্রথমবারের মতো আমেরিকা তার নতুন প্রযুক্তি স্টিলথ বোমারু বিমান B-2 স্পিরিট ইউজ করা শুরু করে। ইনফ্যাক্ট সেই কসপো যুদ্ধেই প্রথমবারের মতো আমেরিকা তার নতুন প্রজন্মের স্টিলথ বোমারু বিমান B-2 স্পিরিট ইউজ করা শুরু করে। এখন পর্যন্ত বানানোর সবচেয়ে ব্যয়বহুল বোমারু বিমান এই B-2 স্টিলথ বোমারু বিমান। কিন্তু এরপরেও একটা বিষয় চিন্তা করে দেখুন, তখন পর্যন্ত অর্থাৎ 1999 সালের আগ পর্যন্ত আমেরিকা ছাড়া অন্য কোনো দেশের কাছে স্টিলথ ফাইটার জেট বা বোমারু বিমান ছিল না। স্বাভাবিকভাবে রাশিয়া বা চীনের মতো দেশের কাছে এই F-117 এর ধ্বংসাবশেষ রীতিমতো ছিল গোল্ড মাইন। বিমানের ধ্বংসাবশেষ নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। চীন রাশিয়া সেই সুযোগ হাতছাড়া করেনি। ক্রোয়েশিয়ার অ্যাডমিরাল তাবোর দোমাজেভ লোসর দাবি করেন চাইনিজ স্পাই এজেন্সির লোকেরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ কিনেছিল কৃষকদের কাছ থেকে। বেলগ্রেডের মিলিটারি টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রাক্তন প্রধান মিলভান আকসোভিজের তথ্য মতে রাশিয়া পুরো একটি উইং অর্থাৎ পাখা নিয়ে গিয়েছিল।
2001 সালে ফ্লাইট গ্লোবাল অ্যাভিয়েশন ইউক রিপোর্ট করে রাশিয়া F117 এর ধ্বংসাবশেষ নিয়ে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল। চীন পেয়েছিল এর গাইডেড সিস্টেম, ইঞ্জিন নজেল এবং বিমানের বডিতে থাকা ক্লোটিং বা রাডার অ্যাবজর্পশন ম্যাটেরিয়াল। আমেরিকা কি জানতো না এই ধ্বংসাবশেষ তার শত্রুপক্ষের হাতে পড়ে যাবে? জানতো, কিন্তু একটি বিষয় নিয়ে চিন্তা করুন। আমেরিকা সেই সময় যুগোস্লাভিয়ার সাথে অল আউট যুদ্ধ করছে। তার একটি গর্ভের স্টিলথ বোমারু বিমান ধ্বংস হয়েছে হঠাৎ। কিন্তু কিভাবে ধ্বংস হলো, কিভাবে এটা রাডারে ধরা পড়লো, এইসব হিসাব মেলাতেই তখন তারা ব্যস্ত। রাশিয়া ও চীনের জন্য সামান্য একটি টুকরো পেলেই তো যথেষ্ট গবেষণা করার জন্য। কিন্তু তারপরও কিছু ঘটনা ঘটে। F117 ধ্বংসাবশেষের 41 দিন পর B2 স্পিরিট বোমারু বিমান দিয়ে যুগোস্লাভিয়ার চাইনিজ দূতাবাসে হামলা করে আমেরিকা। 3 জন চাইনিজ নিহত হয়। আমেরিকা বলে এটা ভুলবশত হামলা, কিন্তু গুজব ছড়ায় দূতাবাসের বেসমেন্টে F117 এর কিছু ধ্বংসাবশেষ কালেক্ট করে রেখে দিয়েছিল চাইনিজরা। আমেরিকা তা ধ্বংস করতেই চেয়েছিল। চীন এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে, তবে রহস্য কিন্তু থেকেই যায়। 9 বছর পর 2008 সালে ফাইনালি F117 নাইটহক সিরিজের বিমানগুলোকে অবসরে পাঠিয়ে দেয় আমেরিকা। মোট 64টি F117 বিমান বানিয়েছিল আমেরিকা। এগুলো এখন নতুন ফাইটার পাইলটদের প্রশিক্ষণ কাজে ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হলো, F117 এর ধ্বংসাবশেষ গবেষণা করেই কি চীন ও রাশিয়া স্টিলথ বিমান বানিয়েছিল?